আসসালামু আলাইকুম। আজকে আসেন কিছু পাত্তা না দেওয়ার পাত্তা লাগাই, কিছু কাহিনী, মজার মজার কাহিনী একটু আলোকপাত করি, কিন্তু খুব জরুরি। আজকে দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বিদেশি কার সাথে জানি ক্যান্সার নিয়ে বৈঠক করেছেন বা দেখা করেছেন, যে উনি সারা দেশে ক্যান্সারের অ্যাওয়ারনেস বিল্ড আপ করার আহ্বান জানিয়েছেন। তো একটু আমি হাসলাম, যে বেয়াদবি না হয়ে যায় আর কি, একটু হাসলাম যে অথচ হেভি মেটাল থেকে শুরু করে খাদ্যে ভেজাল থেকে শুরু করে কীটনাশক রেসিডিউ, অ্যান্টিমনি, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, পিফাস, অল টাইপস অফ কেমিক্যালস, অ্যান্টিবায়োটিক্স, তারপরে কীটনাশক রেসিডিউ, প্রত্যেকটা খাবারে একদম পুরো পরিবেশ ধ্বংস হয়ে গেছে। নদীর পানি, পুকুরের পানি, হাট মাঠ ঘাট, মুরগি ডিম, গরু গোস্ত সব কিছু ধ্বংস হয়ে গেছে, এবং এগুলোই হচ্ছে মূল ক্যান্সারের কারণ। কিন্তু দুর্ভাগ্য যে এই জিনিসটা ওনার নলেজে আমরা নিতে পারি নাই, উনি আলোকপাতও করেননি। বাদ দেন, এই দেশে এগুলো স্বাভাবিক, এইসব কাহিনী দেখে ঘাবড়াবারও কিছু নেই, মন খারাপও কিছু নাই। এদেশে এর থেকে বেশি কিছু আশা করিয়েন না। তারপরে আরেকটা কি নিউজ দেখলাম, যে ৭১ টিভিতে, যে এয়ারপোর্টের ভল্ট থেকে, বিমানবন্দরের গোডাউন থেকে, স্ট্রং ভল্ট থেকে আজকে জিডি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, যে সেখানে ভল্ট ভেঙে, তালা ভেঙে সন্দেহ করা হচ্ছে যে বাংলাদেশে একটা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ইম্পোর্ট করে আনা অস্ত্রশস্ত্র চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে। এমনি তো ৫ই আগস্টের যে লুটপাট হয়ে যে অস্ত্রগুলো বাইরে চলে গেছে, সেগুলোর যন্ত্রণা বা সেগুলো রিকভারিও হয় নাই, আমরা বাঁচতেছি না। তার মধ্যে আবার খবর কি, যে ভল্ট ভেঙে অস্ত্রশস্ত্র চুরি হয়ে গেছে। বাদ দেন, এগুলো কোনো ব্যাপার না, এই দেশে এগুলো কোনো ব্যাপার না। আর কি আশা করবেন? পাত্তা দেওয়ার কিছু নেই। তারপরে আরেকটা নিউজে দেখলাম কি, যে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়, উনি কোন একটা মিটিংয়ে বিদ্যুৎ খাতের দুর্নীতির কথা বলেছেন, যে আদানি সহ ম্যাক্সিমাম চুক্তিগুলোতে দুর্নীতি করা হয়েছে। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তাহলে এই গত ১.৫ বছরে কোনো ব্যবস্থা নেওয়া কি হয়েছে, বা কোনো তদন্ত কমিটি করা হয়েছে? হয়নি। কিন্তু দুর্নীতি হয়েছে এটা আমরা বলতে পারি, কিন্তু ব্যবস্থা নেওয়া যাবে না। ব্যবস্থা নিলে তো আবার গদিই থাকবে না। বাদ দেন, এইসব পাত্তা দেওয়ার কিছু নেই, এই দেশে এগুলো স্বাভাবিক, তাই না? আসেন এবার একটু অন্য প্রসঙ্গে যাই। মধ্য আফ্রিকার দেশ, সেন্ট্রাল আফ্রিকার দেশ, সেখানে নাকি রাস্তা নেই, 80-90% মাটির রাস্তা। তো মাটির রাস্তা এবং অশিক্ষিত মানুষজন, বোঝেন মধ্য আফ্রিকায় কি হতে পারে, খাওয়া নেই, দাওয়া নেই, মারামারি, হানাহানি, এগুলো চলেই। তো সেখানে মাটির রাস্তায় নাকি আবার ওরা ট্রাফিক সিগন্যাল ব্যবহার করে, হলুদ লাইট নেই। আমার খুব প্রিয় ভাজন একজন ছোট ভাই আর্মির অফিসার, উনি ছিলেন ওখানে, মিশনে গিয়েছিলেন, তার কাছে গল্পটা শুনলাম আজকে। সেখানে লাল লাইট এবং সবুজ লাইট, কোনো গাড়ি নাকি ব্রেক করে না, সিগন্যাল ব্রেক করে না। এমনি তো মাটির রাস্তা, বিরান ভূমি, কোনো গাড়ি ঘোড়াই নাই, কোনো একটা গাড়িও যদি যায়, সে লাল লাইট যতক্ষণ গ্রিন লাইট না হবে ততক্ষণ যাবে না। মজার কাহিনী না? না না, এটা ভাবিয়েন না। আমি কিন্তু এরকম কিছু বলতেছি না যে আমি তুলনা করতেছি আমার দেশের সাথে। আমার দেশের সব ভদ্র, একদম। দেখেন না রাস্তাঘাটে এত ভালো মানুষ পান, এত ভদ্র মানুষ পান। এই যে আজকে যে মেট্রো রেলের লাইনের উপর, ওভারহেড লাইনের উপর কে জানি তার ফেলে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এক্সিলেন্ট না? কি কত ভদ্র জাতি, চিন্তা করেন। আমাদের মতো জাতি কোথাও নেই। এই যে নামাজ পড়তে যাই এখন মসজিদে, একটু সামান্য এলাকা হাঁটি, তো এখন তো শীত পড়ে যাচ্ছে, তো দেখি রাস্তার উপর পা ফেলা যায় না, কফ, থুতু, নাকের সর্দি, গোটা রাস্তা ম্যাসাকার। যেখানেই হাঁটবেন, ফুটপাথ থেকে শুরু করে সব জায়গায়। কত ভদ্র আমরা, তাই না? ভেরি ভেরি ইন্টারেস্টিং। তো এগুলো পাত্তা দেওয়ার কিছু নেই। এই জাতিকে মানুষ করবেন, এই ২০-২২ কোটি যদি সঠিকভাবে জরিপ হয়, ২০-২২ কোটিতে ঠেকবে লোক সংখ্যা। এই ২০-২২ কোটি অসভ্য বর্বর মানুষগুলোকে, জঘন্য মন মানসিকতার মানুষগুলোকে মানুষ করবেন? আচ্ছা, দেখা যাক না, আমরা দেখি কতদিন বাঁচি, কতদিনের মধ্যে কে মানুষ করতে পারে সেটা দেখা যাক। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার সন্তানদের জন্য, ইয়াং জেনারেশনের জন্য, যারা চাকরিতে ঢুকেছে তাদের জন্য, এবং যারা বেশ কিছুদিন চাকরি করে ফেলেছে তাদের জন্য। হাড্ডি পেকে গেছে, ঝুনা নারিকেল হয়েছে তাদের জন্য না, যারা গন কেস।
এছাড়া ভালো যারা থাকতে চায়, ভালোভাবে চলতে চায়, সৎ পথে থেকে যুদ্ধ করছে বা সৎ পথে থাকার প্ল্যান করছে, সরকারি চাকরিতে, বেসরকারি চাকরিতে হতে পারে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বলবো। কাহিনীগুলো শুধু বলবো, সবাই বুঝে নিয়ে যে আমি কি বলতে চাচ্ছি। একজন খুব নামকরা কর্মকর্তা, নাম বলার কোনো প্রয়োজন নাই, নাম করা কর্মকর্তা, নাম করা, উনি চট্টগ্রাম গেছেন ভিজিটে, বিশাল অনেক ডিপার্টমেন্টের ওনার আন্ডারে চট্টগ্রামে গেছে ভিজিটে, এবং সম্ভবত 3 বা 5 স্টার হোটেলে উঠেছেন, স্যুট ভাড়া করেছেন, বোধহয় 1 লাখ কি 1 লাখ টাকা। উনি ফ্যামিলি নিয়ে গেছিলেন, 2 দিন ছিলেন। সম্ভবত ফেরার সময় বিল হলো 2.5 লাখ। মনে করেন উনি সৎ কর্মকর্তা, কিন্তু উনি কি করেছেন, বিল হয়েছে 2.5 লাখ টাকা। তো কর্মকর্তারা যারা ওনার আন্ডারে ছিলেন, তারা বিল নিয়ে ওই ভদ্রলোকে, মানে ওই কর্মকর্তার পিএস সাহেবকে দিয়েছেন। পিএস সাহেব ভিতরে গেছেন, ফিরে এসে বললেন যে স্যার এটাকে কেটে কুটে 15,000 টাকা করতে বলছে, 15,000 টাকা করতে বলছে, আপনারা বিলটা কেটে নিয়ে আসেন। তো কর্মকর্তারা তো কি, কারো মুখে কথা নেই, 2.5 লাখ টাকা, সেটা 15,000 টাকা বিল হয় কি করে? তো তারা ডিসাইডেড, তারা বুঝেই গেছে যে তাদের পকেট থেকে দিতে হবে। তারা ওরা কাউন্টারে যায়, 2টা বিল করছে, একটা 15,000 আর একটার ওই 2.5 লাখের 15,000 বাদ দিয়ে, মানে 2,35,000। এটা ওনারা রেখে দিয়েছে। 15,000 টাকার বিল পিএস ঢুকেছে তার রুমে, নিয়ে এসে 5,000 টাকা দিয়েছে। 5,000 টাকা, 10,000 টাকার 15,000 টাকার বিল করাইছে 2.5 লাখ টাকার থেকে, আর ক্যাশ দিয়েছে উনি 5,000। এই 5,000 দিয়ে উনি বের হয়ে চলে গেছে। তার মানে এদের লাগলো 2,35,000, অর্থাৎ 2,45,000 টাকা এই কর্মকর্তাদের পকেট থেকে চাঁদা তুলে দিতে হয়েছে। এটা কিন্তু সততা না। যারা সত্য থাকতে চাও বা সৎ থাকতে চাচ্ছেন, তাদের জন্য একটা বড় উদাহরণ দিলাম। এটা সততা নয়। কোনো জায়গায় গেছেন, ভ্রমণে যাবেন, বা আপনি বিল তুলবেন, টিএডিএ পাবেন, তো টিএডিএ পাচ্ছেন, সেটাও তুলতেছেন, আবার যায় সেই এলাকায়, সেই সফরে যায় তাদের আওতা, মানে আপনার আওতাধীন সবার পকেট কেটে খাওয়া দাওয়া, থাকা, ঘোরা, বউয়ের মার্কেটিং, শালীর মার্কেটিং সব করে নিয়ে আসলেন। নো, আপনার সব কিছু হারাম, আপনার রক্ত হারাম, আপনার টাকা পয়সা হারাম, সব হারাম। আরো একটা মজার কথা বলি, আমরা যখন বিমানে যাই বা এখানে ভ্রমণ করি, ট্রেনে ভ্রমণ করি বা বাসে ভ্রমণ করি, যেটাই করি, আমরা ভ্রমণ করেছি উচ্চ শ্রেণীতে বা উচ্চ বাহনে, কিন্তু আমরা ভ্রমণ করেছি ধরেন বাসে বা ট্রেনে, শোভনে ভ্রমণ করলাম, কিন্তু আমি বিল করলাম ফিরে এসে এসি বার্থের। একটা ব্যালেন্স পেলাম, লাভ হলো আমার। এটা কিন্তু সরকার দিচ্ছে, ভালো কথা, অনেকে যুক্তি দেয় আমাকে সরকার দিচ্ছে, আমি গিয়েছি শোভনে কষ্ট করে, কিন্তু আমি বিলটা তুললাম আমার 2,500 টাকা করে, বাড়তে হতো 5,000 টাকা, তা আমার এখানে কিছু লাভ হলো, এটা তো হালাল? নো, এটা হালাল নয়। কেন হালাল নয়? আপনাকে এসে বিলটা সাইন করতে হবে। যখন আপনি সাইন করবেন, তখন কি করবেন? কিসে সাইন করলেন? বাড়তে, এসি বাড়তে, টিকিট কিন্তু শো করতে হয় না, এসি বাড়তে আপনি সাইন করলেন, তাহলে মিথ্যার উপর না, হারাম, এটা হারাম। আপনি প্লেনে যাবেন, ভ্রমণ করতে পারবেন, ধরেন বিজনেস ক্লাসে, এখান থেকে আমেরিকা যাবেন, 5 লাখ টাকা যাওয়া আসার টিকিট, কিন্তু আপনি গেলেন কিসে? এই যে ইকোনমি ক্লাসে, 1.5 লাখ বা 2 লাখ, আপনার বাঁচলো 3 লাখ টাকা, আপনি এসে বিল করলেন কিসে? এই বিজনেস ক্লাসের বিলে সাইন করলেন, কিন্তু গিয়েছেন শোভনে। আপনি সৎ অফিসার, আপনি সৎ কর্মকর্তা, কিন্তু 3 লাখ টাকা সরকার দিয়েছে, আপনি বিজনেস ক্লাসে যেতে পারেন। নো, মিথ্যার উপর সাইন করেছেন আপনি, মিথ্যা, হারাম। এই কারণে বলি বাচ্চাদেরকে সত্যবাদী বানান। আপনি যদি সত্যবাদী হন, আপনি ওই রাস্তায়ও থুতু ফেলবেন না, ফুটপাতেও আপনি নাকের সর্দি ফেলবেন না, আপনি সিগন্যাল ব্রেক করবেন না, আপনি সত্যবাদী। আপনি চুরি করবেন না, আপনি অপরাধ করবেন না, আপনি কারো হক নষ্ট করবেন না, কারো চোখের পানির কারণ হবেন না, সত্যবাদী যদি আপনি হন। আরো আরেকটা মজার কথা বলি, ধরেন প্লেনে বিভিন্ন স্ল্যাব থাকে না, আপনি যদি আগে টিকিট করলেন 3,000 টাকা পেলেন, ধরেন কথার কথা, এখন তো 4,500 বোধহয় হয়েছে সর্বনিম্ন, তো ধরেন 4,500 টাকা আপনি আগে টিকিট করে রেখেছেন, এবং
প্লেন ছাড়ার আগের মুহূর্তের স্ল্যাব মনে করেন 8,000 টাকা, তাহলে 4.5 আর 8, 3,500 টাকার ডিফারেন্স। আপনি আগে টিকিট করেছেন, কিন্তু বিল করার সময় কি করলেন? হাইয়েস্ট স্ল্যাব, আপনি ইউএস বাংলা গিয়েছেন, নোভোতে গিয়েছেন বা বাংলাদেশ বিমানে 8,000 টাকা স্ল্যাব বিলটা করলেন। কি হলো? আপনি সাইন করলেন কিসে? হাইয়েস্ট স্ল্যাবের বিলে সাইন করে দিলেন, আপনি টাকাটা তুলে নিলেন। আপনি গেছেন কিসে? টিকিটটা করছিলেন কত টাকার? অনেক দিন আগেই করেছিলেন, 3,500 টাকা ধরেন বা 4,500 টাকা। হারাম, স্রেফ হারাম। মিথ্যার উপর যে কোনো কিছু হারাম। তো কাজে এই যে আমাদের যে জীবন চালানো, নট অনলি যে ঘুষ খাই না, সুদ খাই না, আমি সৎ ন, আমি ফাইল আটকায় রাখি, আমি মানুষকে কষ্ট দেই, ফাইল গায়েব হয়ে গেল আমি খোঁজ রাখি না, এটা সততা নয়। জুলুম, হারাম। দুর্ব্যবহার করি, জুলুম, হারাম। তো কাজে শুধু সৎ ফিনান্সিয়াল ইয়ে নিয়ে যদি আপনি জাস্টিফাই করেন যে আমি সৎ, আমি ঘুষ খাই না, নো। সততার অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক। আপনার মেরুদণ্ড নেই, ওই সতের কিছু নেই। আপনার মেরুদণ্ড, আপনার যদি মেরুদণ্ড না থাকে, আপনি যে কোনো অন্যায় কাজ করে দেবেন। আপনার মেরুদণ্ডই তো নাই, কিন্তু আপনি সৎ, ঘুষ খান না, আপনি শুধু বেতন নিয়ে চলেন, কিন্তু আপনি সব করে দিচ্ছেন, সব করে দিচ্ছেন। আপনি অসৎ, আপনি সৎ নয়। একটা সৎ মানুষের ডেডিকেশন লাগবে, একটা সৎ মানুষের সাহস লাগবে, একটা সৎ মানুষের কমিটমেন্ট লাগবে। একটা সৎ মানুষ তার কাজকে ওন করবে, নিজের বাড়ি মনে করবে, এবং যেখানে পোস্টিং হবে সেখানে এমন কিছু করে আসবে যে রেকর্ড 20 বছরে কেউ ভাঙতে পারবে না। সেটাই হচ্ছে সৎ। যার মেরুদণ্ড থাকবে সেই হচ্ছে সৎ। সব কিছু মিলে, কারো চোখের পানির, কারো নাকের পানি, কারো দীর্ঘশ্বাস, কারো অভিশাপ, কোনো কিছুই হবে না, তখনই হবে সৎ। আপনি সৎ। ধন্যবাদ। আজকে শেষ করছি। এই যে এত কিছু যে দেখেন বা সবাই রিয়াক্ট করে, আমিও করি, কিন্তু আমি জানি যে কখনো এই দেশ ঠিক হবে না। আপনি 20-22 কোটি বাড়তে থাকবে, আল্লাহ পাকে জানে কয় বছর এটা 30 কোটি যাবে, আল্লাহ পাকে জানে, ভূমি তো এতটুকু। তা আপনি জনসংখ্যা যখন আপনার ভূমির থেকে বেশি হয়ে যায়, তখনই ম্যাসাকার, সব ম্যাসাকার, সব ম্যাসাকার, সব ম্যাসাকার। সম্ভব না। আমাদের দরকার ছিল প্রচন্ড কঠোর আইন, কঠিন আইন দরকার ছিল, আইনের প্রয়োগ। এই যে অসভ্য মানুষগুলা, বড় বড় মানুষগুলা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে আমরা কেমনে ইয়ে হয়ে যাই, ফেরেস্তা। এই অসভ্য মানুষগুলো যখন বিদেশে যাই, কেমনে আইন কানুন, ওই সিঙ্গাপুরে যারা যায়, আমাদের লোকজন যারা আমরা যাই, ওই থুতু তো ফেলি না, ময়লাও ফেলি না, একটা কাগজও ফেলি না। ফিরে প্লেনে বসা মাত্র প্লেনের সিটের উপরে পাগুলো তুলে বসলাম, টয়লেট তো শেষ, ফিনিশ। এয়ারপোর্টে নেমেই শেষ, মারামারি, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, সব শেষ। তার মানে আইন। আমাদের দরকার হচ্ছে ডেডিকেটেড একজন সৎ আমাদের শাসক দরকার, একদম যে সমস্ত কিছু স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশটাকে চালাবে। পলিটিক্সের ঊর্ধ্বে, পলিটিক্স থাকতে পারে, তার হয়তো দল আছে, পলিটিক্স আছে, বা যেটাই থাক, সব কিছুর ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষ যতদিন পর্যন্ত স্বার্থের ঊর্ধ্বে উঠে না উঠে, ডেডিকেটেডলি, অনেস্টলি ওন না করে যতদিন কাজ না করবে, ততদিন পর্যন্ত। এবং শিক্ষা ব্যবস্থা একেবারে বাচ্চাদের থেকে শুরু করে আপনাকে একদম ওই যে জাপানিজ, দক্ষিণ কোরিয়ার যারা বাচ্চারা যেভাবে শিখায়, বা বিদেশে বড় বড় উন্নত দেশগুলোকে বাচ্চাকে যেভাবে মানুষ করে, এরা আর কখনো মিথ্যা কথা বলে না। ওর তো ইসলাম নাই, কিন্তু তারা মিথ্যা কথা বলে না, ঠগায় না, খাদ্যে ভেজাল দেয় না, আপেল ঝুলে থাকে, কমলা ঝুলে থাকে, কেউ ছেড়ে না, কেউ ছেড়ে না। কেন? এই যে বাচ্চাদের আমরা কি করেছি? বাচ্চার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, চেঞ্জ এনেছি। আল্লাহ পাকে জানে, ভবিষ্যতে তো আল্লাহ জানে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।